মাথাটা হেলান দিয়ে চোখ দুটো এক মুহূর্তের জন্য বন্ধ করে নিল। সামনে কম্পিউটার স্ক্রিনে তার অজান্তেই কাজ চলছে, কিন্তু চোখ বন্ধ করতেই ফিওনার সেই চিত্র আবারও তার মনের পর্দায় ভেসে উঠল। গাঢ় কাজলে মোড়ানো গভীর চোখ, গোলাপি রঙে রাঙানো ঠোঁট, গালে মৃদু গোলাপি আভা, মাথায় ছোট্ট ছোট্ট সাদা ফুলের শোভা আর গলায় ঝলমলে মুক্তোর মালা। দৃশ্যটি এতটা স্পষ্ট ছিল যে জাসপারের মন তারই মধ্যে বন্দি। হঠাৎ করে কম্পিউটার স্ক্রিন থেকে টুং করে শব্দে তার চিন্তাভাবনার ধারাবাহিকতা ভেঙে যায়। চোখ খুলে তাকায় স্ক্রিনের দিকে, যেখানে একটি নতুন ইমেল এসেছে। জাসপার দ্রুত ইমেলটি খুলল আর স্ক্রিনে ভেসে উঠল প্রেরকের নাম, ডক্টর আর্থার। ইমেলটা পড়ার সঙ্গে সঙ্গে জাসপারের মুখে এক প্রশান্তির হাসি রেখা ফুটে উঠল। ডক্টর আর্থার জানিয়েছে আগামীকাল রাতে গুরুত্বপূর্ণ মিটিংটা হবে, আর লোকেশন মিস্টার চ্যান সিং ল্যাব। কাল রাতেই অ্যাথিরিয়নের শক্তি সম্পূর্ণরূপে সংগ্রহ করে তা সরাসরি লন্ডনে পাঠানো হবে, সে যেখানে গবেষণার পরবর্তী ধাপ সম্পূর্ণ হবে। জাসপার এক মুহূর্তেই থমকে থাকলো, তার মুখের হাসির ঝিলিক এক অজানা বিজয়ের আভাস দিচ্ছে। রাতের আকাশটা আগুনে জ্বলা নক্ষত্রের অরণ্য। মাউন্টেন গ্লাস হাউসের পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে শুধু অন্ধকার আর সাগরের তরঙ্গের একটানা গর্জন শোনা যায়। এই পাহাড়ের পাথুরে ঘর পেরিয়ে আজ 3 জন এক বড় অভিযানে বের হবে, জাসপার, থারিনিয়াস আর আলভিরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জাসপার, থারিনিয়াস আর আলভিরা একে অপরের দিকে তাকিয়ে সংকেতের অপেক্ষায়। মাউন্টেন গ্লাস হাউসের আলো দূর থেকে ক্ষীণতা হারিয়ে যাচ্ছে। আজকের গন্তব্য বেজিং, চীনের মিস্টার চ্যান সিং এর ল্যাব, যেখানে ওয়াংলি আর ডক্টর আর্থার তাদের অপেক্ষায়। জাসপার প্রথমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবাই প্রস্তুত তো? সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। থারিনিয়াস ছোট হাসি দিয়ে জবাব দিল, আমরা প্রস্তুত প্রিন্স অরিজিন। আলভিরা কাজ ঝাঁকিয়ে বলল, তাহলে চলো, আজকের রাতটাই হবে আমাদের জন্য পৃথিবীতে সেরা রাত। তিনজনের চোখ এক মুহূর্তের জন্য আকাশের দিকে উঠল, তারপর একসঙ্গে তাদের দেহ ভিন্ন আকার নিতে শুরু করলো। জাসপারের চেহারা বদলে গেল বিশাল শক্তিশালী সবুজ ড্রাগনের রূপে। থাইনিয়াস গাঢ় সবুজ রঙের ড্রাগন রূপে বিশাল ডানা মেলে, আর আলভিরা রূপলি ড্রাগন শরীরে এক সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে উঠল। তারা তিনজন আকাশে উড়ে উঠল, বিশাল ডানা বাতাস কেটে সামনে এগিয়ে যাচ্ছে। সাগরের উপর দিয়ে উড়তে উড়তে তাদের প্রতিটি ডানা ঝাপটিয়ে পানি ছিটকে পড়ছে, উপচে পড়ছে নিচে। তারা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে। বেজিংয়ের প্রান্তে পৌঁছতেই খুব বেশি সময় লাগলো না। দূর থেকে শহরের আলোর ঝলকানি দেখা যাচ্ছে। জাসপার গর্জন দিয়ে তাদের সংকেত দিল, নামার সময় হয়েছে, সবাই সাবধান। তারা তিনজনই মাটির কাছাকাছি এসে নিজেদের ড্রাগন রূপ থেকে আবারও মানব রূপে ধারণ করলো। তারা দ্রুত রাস্তার পাশে দাঁড়ানো ডক্টর আর্থারের গাড়ির দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার ইতিমধ্যে প্রস্তুত, চোখে এক ধরনের রহস্যময় চাহনি। জাসপার সংক্ষিপ্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে? ডক্টর আর্থার হালকা হাসি দিয়ে জবাব দিল, এখন পর্যন্ত সব পরিকল্পনা মাফিক চলছে। তারা গাড়িতে উঠে বসে। বেইজিং এর আলোয় ঢাকা শহর পেরিয়ে তাদের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়। এক রহস্যময় রাতের মিটিং। গাড়িটি ধীরে ধীরে থামলো ফিওনার বাড়ির সামনে। চারিপাশে পরিবেশ ছিল স্তব্ধ, একদম নীরব। পুরো বাড়ি জনমানবহীন, এক অদ্ভুত শূন্যতায় ভরা। বাড়িটির সামনে বাগান, যা একসময় প্রাণ চাঞ্চল্যে ভরা ছিল, আজ মৃতপ্রায় মনে হচ্ছে। জাসপার, থারিনিয়াস আর আলভিরা একে একে গাড়ি থেকে নেমে এলো। ডক্টর আর্থার তাদের পিছু নিলেন। সামনের গেটে কয়েকজন অস্ত্র গার্ড আধুনিক যন্ত্রের সাহায্যে তাদের স্ক্যান করলো। প্রতিটি যন্ত্রের ঝিকিমিকি আলো তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কেউ কোনো আপত্তি তুলল না। জাসপারের চোখ দ্রুত চারপাশ পর্যালোচনা করছিল। সে ফিসফিস করে বলল, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, তবে ভেতরে কি অপেক্ষা করছে সেটা জানা নেই। ডক্টর আর্থার মৃদু ছাকালেন, তার মুখে এক চিলতে চাপা উদ্বেগ। এখানে যা চলছে তা কল্পনার বাইরে। তারা গার্ডদের অনুমতি নিয়ে বাগান পেরিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার একটি ছোট্ট প্যানেলের দিকে এগিয়ে গেলেন। সেখানে একটি
পাসকোড ইনপুট করার পরপরই দরজাটি গভীর এক শব্দে খুলে গেল। দরজার ওপাশে ছিল একটি সংকীর্ণ সিঁড়ি যা গভীরভাবে নিচের দিকে নেমে গেছে। সিঁড়ির প্রতিটি ধাপে তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ তাদের ধৈর্যের পরীক্ষা করছে। নিচে নামতেই তাদের সামনে এক আধুনিক গবেষণাগার উন্মুক্ত হলো। জাসপার এর আগে যখন এই ল্যাবে এসেছিল তখন গবেষণাগার উপরেই ছিল, কিন্তু আজকে সিঁড়ির নিচে এই সিক্রেট গবেষণাগার আজকেই উন্মুক্ত হলো। গ্লাসে ঘেরা কক্ষের ভেতরে আলো ঝলমল করছে। মেঝে থেকে ছাদ পর্যন্ত নানা ধরনের যন্ত্রপাতি সাজানো। সেখানে ওয়াং লি একটি ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছে। তার হাত দ্রুত চলছিল একটি স্ক্রিনে। মনে হলো সময়ের সাথেই প্রতিযোগিতায় নেমেছে সে। জাসপারের চোখ সজাগ হয়ে উঠল, তার কণ্ঠ গভীর অটল। ওয়াংলি কি পরিকল্পনা করছে সেটা এখনই জানা দরকার। আলভিরা আস্তে করে বলল, কিছু একটা ঠিক নেই। এই নীরবতার আড়ালে কিছু একটা তো পরিকল্পনা হচ্ছে প্রিন্স। ওয়াংলি তাদের উপস্থিতি অনুভব করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত আর কৌশলগত। মনে হলো তার চারিপাশে জগৎ অদৃশ্য। ডক্টর আর্থার আস্তে করে কানে ফিসফিস করে বললেন, সাধারণ কোনো ভুল করা যাবে না। জাসপার এগিয়ে গেল, তার চোখে এক ধরনের শীতলতা, দৃঢ়তা। এই মুহূর্তে ল্যাবের বাতাসে উত্তেজনা আর দ্বন্দ্বের ঝড় বইছে। এই গবেষণাগারে কি চলছে তা আবিষ্কার করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। ডক্টর আর্থারের সাথে জাসপারের আগে থেকেই সবকিছু পরিকল্পনা করাই ছিল। আর্থার তো জাসপারের হিপনোটাইজের শিকার, তাই জাসপারের নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। ডক্টর আর্থার দরজার পাশে দাঁড়িয়ে গভীর গলায় বলল, মিস্টার ওয়াং লি, আমরা এসে গেছি। ওয়াং লি মাথা তুলে তাদের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস আর ঠান্ডা প্রবলতা। মৃদু হাসি দিয়ে বললেন, ভেতরে আসুন, বসুন সবাই। তারা একে একে বসে পড়ল। চারিপাশের পরিবেশ ভারী আর অস্বস্তিকর ছিল। প্রতিটি শব্দ পরিকল্পনা করে উচ্চারিত হচ্ছে। ওয়াং লি নিজে তাদের সামনে চেয়ারে বসলেন। তিনি একটু সময় নিলেন, এরপর একটি গভীর দৃষ্টিতে জাসপার, আলভিরা আর থার্নিয়াসের দিকে তাকালেন। ওনারা তাহলে আপনার সেই পার্টনার? ডাক্তার আর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। হ্যাঁ, এরা লিওন গ্রে। জাসপারের দিকে তাকিয়ে তারপর থার্নিয়াসের দিকে ইশারা করে বলল, ড্যানিয়েলের ব্ল্যাকার। আলভিরা পরিচয় করালো। সিরেন হোয়াট নামে। পরিচয়ের সময় তিনজনকে অন্য নামে পরিচিত করলো। তাদের আসল পরিচয় গোপন থাকলো। ওয়াং লি তাতে বিন্দুমাত্র অবাক হলো না। তার মুখে সেই একই নিয়ন্ত্রিত অভিব্যক্তি। কিছুক্ষণ নীরব থাকার পর ওয়াং লি সোজা সাপটা গলায় বললেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কাজ দ্রুত শেষ করতে হবে। কারণ আপনারা জানেন ওই ড্রাগনটার ভাই এখনও পৃথিবীতে আছে। ও যতদিন আছে ততদিন ঝুঁকি কমছে না। তার ঠোঁটের কোণে এক ধরনের কৌশলিক হালকা হাসি ফুটে উঠল। তাই আজ রাতেই অ্যাথেরিয়ানের সমস্ত শক্তি সঞ্চয় করার কাজ শেষ করতে হবে। আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছি, আমাদের আর দেরি করা যাবে না। জাসপারের ঠোঁটের কোণে সামান্য টান পড়ল। তার চোখে এক ঝলক রহস্যময় দৃঢ়তা ফুটে উঠল। ভেতরে ভেতরে তার মন অস্থির হয়ে উঠল। বাইরে থেকে সে ছিল স্থির, তার দৃষ্টিতে চ্যালেঞ্জের আভাস ফুটে উঠল। এরই মাঝে এক অবর্ণীয় নীরবতা ঘিরে ফেলেছিল। হঠাৎ জাসপারের কণ্ঠ শোনা গেল তীক্ষ্ণ জিজ্ঞাসা, মিস্টার চ্যানসিং কোথায়? ওয়াংলির চোখের কোণে এক ঝলক চিন্তা ভাসিয়ে ঠান্ডা স্বরে জবাব দিলেন, সে চেয়েছিল ড্রাগনটাকে মুক্ত করতে, তার নাতিকে ফিরিয়ে আনতে। তার এই উদ্দেশ্য আমার জন্য বিপজ্জনক ছিল, তাই তাকে আটকে রাখা হয়েছে। ওয়াংলির কথা এক মুহূর্তেই বাতাসে ভেসে উঠল, আর পুরো ঘরটি যেন ঘুরে দাঁড়িয়েছিল এক অদৃশ্য উত্তেজনার সাথে। জাসপারের চোখে কোনো অনুভূতি ছিল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টি যেটি প্রত্যেকটি শব্দ গভীরভাবে শোষণ করছিল। থার্নিয়াস নিচু স্বরে আলভিরার দিকে ফিসফিস করে বলল, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু একটা নির্বিঘ্ন কেন? কোনো ফাঁদ আছে কি না দেখতে হবে। আলভিরা গভীর মুখে মাথা নাড়ল। রাতের আবরণে তাদের লক্ষ্য যত স্পষ্ট হয়ে উঠেছে, ততই উত্তেজনায় ঘনঘটা ছড়িয়ে পড়েছে চারিপাশে। জাসপারের পকেটের ভেতর আঙুল চালিয়ে অনুভব করলো তার আনা ডিভাইসটি সাইনেট্রিক্স হ্যাক মডিউল। ভেনাসের অত্যাধুনিক প্রযুক্তির গর্ব। ছোট্ট হ্যাস্কোগোনাল আকৃতির এই ধাতব চিপটি দেখতে খুবই সাধারণ, কিন্তু এর ক্ষমতা ছিল অপ্রতিরোধ্য। ধাতব পৃষ্ঠ,
ভেনাসীয় প্রাচীন চিহ্ন খোদাই করা, যার মাঝখানে একটি নীলচে আলো ক্ষীণভাবে জ্বলছিল। ল্যাবের নিরাপত্তা বেষ্টির মাঝে বসে থাকা এই ডিভাইস ছিল জাসপার একমাত্র ভরসা। জাসপার ডিভাইসটি পকেটের ভেতর আড়াল করে রাখল। সাইনোট্রিক্স হ্যাক মডিউল অ্যাক্টিভ করার জন্য এটি সঠিক সময় নয়, পরিকল্পনা মাফিক এগোতে হবে। ওয়াংলি কিছু আজ করতে না পারে, সেটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এখন তাকে অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য। ওয়াংলি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে অ্যাথিরিয়নকে সামনে আনার জন্য। ল্যাবের ভেতরে ভারী যন্ত্রপাতির আওয়াজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠল। কাচের দেয়ালের ওপারে দেখা গেল একটি বড় কাচের ধাতব বক্স ধীরে ধীরে ওপর থেকে নেমে আসছে। ভেতরে অ্যাথিরিয়নের অর্ধ চেতনা অবস্থায় শুয়ে থাকা মানবদেহ স্পষ্ট দেখা যাচ্ছে। জাসপারের চোখে অ্যাথিরিয়নের দিকে নিবদ্ধ হলো। অ্যাথিরিয়নের গা নীল বর্ণ ধারণ করেছে, তবে হালকা আঁশগুলো নিস্তেজ হয়ে গেছে। তার ভেতরের শক্তি শুকিয়ে গেছে। পাশে থারিনিয়াস আর আলভিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তাদের ভঙ্গিমায় সতর্কতা। ওরা জানতো যে কোনো মুহূর্তে পরিস্থিতি জটিল হতে পারে। ওয়াংলি গর্বিত ভঙ্গিতে বলল, এথেরিয়ানের শক্তি সম্পূর্ণরূপে সঞ্চয় করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আজকে রাতেই আমরা এক নতুন যুগের সূচনা করব। জাসপার ঠান্ডা চোখে ওয়াংলির দিকে তাকালো। চেয়ারের পেছনে হেলান দিয়ে মৃদু হেসে বলল, নিশ্চিতভাবেই আজকের রাতটি ঐতিহাসিক হবে, তবে আগে আমাদের কাজটা নিখুঁত করতে হবে, তাই না? ওয়াংলি তার কথায় একমত সায় জানিয়ে দিল। তারপর পুরো মনোযোগ এখন অ্যাথিরিয়নের দিকে। এই ফাঁকে জাসপার তার পকেটের ভেতর ডিভাইসটি অ্যাক্টিভ করলো। ছোট্ট নীল আলো এক মুহূর্তের জন্য জ্বলে উঠল আর তৎক্ষণাৎ নিভেও গেল। ডিভাইসটি এখন পুরো ল্যাবের সিস্টেম নিঃশব্দেই প্রবেশ করেছে, কোনো অ্যালার্ম না বাজিয়েই। জাসপার জানে ডিভাইসটি ধীরে ধীরে পুরো নেটওয়ার্ক হ্যাক করে ফেলবে, তবে আপাতত তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তার লক্ষ্য অ্যাথিরিয়নকে মুক্ত করা, আর সেই সুযোগটি তৈরি হবে ঠিক তখনই যখন ওয়াংলি তার নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত থাকবে। ল্যাবের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। এক মুহূর্তের জন্য চারিপাশের সবকিছু স্থির হয়ে গেল। জাসপারের পকেটের ডিভাইসটি তার কম্পন শুরু করেছিল, ঠিক যেন নিজেকে প্রস্তুত। মুহূর্তেই ডিভাইসটি সক্রিয় হয়ে পুরো ল্যাবের সিস্টেমে প্রবেশ করলো। কাচের বক্সের ভেতরে রাখা অ্যাথিরিয়নের উপরে সুরক্ষামূলক রাসায়নিক আবরণ ধীরে ধীরে তার কার্যকারিতা হারাতে শুরু করলো। গ্লাসের নীল রেখাগুলো দ্রুত নিস্তেজ হয়ে গেল। এর সাথে সাথে পুরো ল্যাবের আলো এক ঝলক জ্বলে উঠে নিভেও যায়। হঠাৎ করে সবকিছু অন্ধকার। ওয়াংলি হতবাক হয়ে গেলেন। এটা কি হচ্ছে? সিস্টেম তো নিখুঁত ছিল। তিনি আতঙ্কে চিৎকার করলেন, তার গার্ডদের দিকে তাকিয়ে। জাসপার তার সুযোগ কাজে লাগালো। অন্ধকারে তার চোখগুলো সবুজ আভা ছাড়লো, যা তাকে শিকারীর মতো পথ দেখালো। সে এক নিঃশব্দ লাফ দিয়ে ওয়াংলির সামনে উপস্থিত হলো। এবার তোমার পালা। জাসপার গর্জে উঠল। তার ড্রাগনের শক্তি পুরোপুরি উন্মুক্ত করে থারিনিয়াস আর আলভিরা নিজেদের অবস্থান নিয়ে দ্রুত গার্ডদের সামাল দিতে শুরু করলো। ওয়াংলি পালানোর চেষ্টা করলো। ওয়াংলি পালানোর জন্য পা বাড়াতে জাসপার ড্রাগনের অসাধারণ গতি দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তোমার আর পালানোর উপায় নেই। জাসপার এক হাতে মেঝেতে পড়ে থাকা একটি ভাঙা ধাতব টুকরো তুলে নিল। সেটি ছিল ল্যাবের একটি ভেঙে যাওয়া সরঞ্জামের অংশ। সে শক্তভাবে ওয়াংলির হাতে ধরে পেছনের দিকে মোচড় দিল। ওয়াংলির যন্ত্রণায় কুঁকড়ে উঠল। থারিনিয়াস, একটু সাহায্য লাগবে। জাসপার নির্দেশ দিল। থারিনিয়াস দ্রুত এগিয়ে এসে ল্যাবের একটি ধাতব তার এনে দিল। এটি ছিল বৈদ্যুতিক তারের একটি মজবুত অংশ, যা জাসপার দ্রুততার সাথে ওয়াংলির কবজিতে জুড়ে শক্ত করে পেঁচিয়ে বাঁধল। ওয়াংলি ফোঁস করে বলল, তোমরা কিছুই করতে পারবে না। আমি পুরো ল্যাবের নিয়ন্ত্রণে ছিলাম, আর এখন সব ধ্বংস হয়ে যাবে। জাসপার ঠান্ডা হাসল। তোমার পরিকল্পনা ধ্বংস হয়েছে ওয়াংলি। এখন দেখো কিভাবে আমরা তোমার তৈরি দুঃস্বপ্ন থেকে অ্যাথিরিয়নকে মুক্ত করি। এরপর জাসপার নিশ্চিত করলো বাঁধন এমনভাবে শক্ত করা হয়েছে যে ওয়াংলি 1 ইঞ্চি নড়তে পারবে না। এদিকে সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাথিরিয়ন বন্দি গ্লাস বক্স পুরোপুরি ফেটে গেল। অ্যাথিরিয়নের দেহ নিস্তেজ থেকে ধীরে ধীরে নড়াচড়া শুরু করল।
তার চোখ খুলে গেল। সেই মুহূর্তে জ্যাসপার বুঝতে পারলো যুদ্ধ শুরু হয়েছে। জ্যাসপার এক মুহূর্তের জন্য দেরি না করে দ্রুত তার দৃঢ়ভাবে নির্দেশ দিল। এখনই ল্যাব থেকে বের হতে হবে আমাদের। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, একেবারে নিঃশব্দ অথচ শক্তিশালী। তার চোখের পলকও ফেলল না। মুহূর্তের মধ্যেই সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়েছে ডক্টর আর্থার, থারিনিয়াস, আলভিরা সবাই তৎক্ষণাৎ তার নির্দেশ অনুসরণ করলো। দ্রুততার সাথে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এই সময় কিছুই আর বদলাবে না, সমস্ত কিছু শেষের দিকে পৌঁছানো হয়ে গেছে। অ্যাথিরিয়ন দুর্বল নিস্তেজ মানবদেহ থারিনিয়াস তার কাঁধে তুলে ধরে অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাবের প্রতিটি কোণ থেকে। জাসপার ছিল সে একমাত্র যার নজর সর্বস্ব ছিল। তার দৃঢ় মনোভাব আর শারীরিক শক্তি একত্রে কাজ করছে। সে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু একদিকে ওয়াং লি, যিনি এই মুহূর্তে চিৎকার করছে, তার হাহাকার কোনো সীমানা মানে না। আমাকে বাঁচাও, আমাকে ফেলে যেও না প্লিজ। ওয়াংলির গলা কাঁপছে, চোখে দুঃখ আর রাগ, কিন্তু জাসপারের দৃষ্টি তার দিকে একটুও তাকানো ভুলেও গিয়েছিল। তার চোখে কোনো দয়া বা করুণা ছিল না। তার ভেতরে ছিল এক ধরনের গ্ল্যাডিয়েটরীয় মনোভাব, যে জানে শত্রুদের জন্য কোনো জায়গা নেই। ড্রাগন প্রিন্স জাসপার অরিজিন কাউকে মাফ করে না। এক কঠোর স্বরে বলে উঠে জাসপার। তার কথায় শেষ সিদ্ধান্ত ছিল অনেকটা পাথরের মতো, যে নিজে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আর সময় নষ্ট করতে চাইছিল না। দুনিয়ার সব শত্রু আর দুশ্মনকে এক অবিশ্বাস্য ধূর্ততায় নির্মূল করতে চেয়েছিল। জাসপার তার দল ল্যাবের প্রাচীরের দিকেই এগিয়ে যাচ্ছিল। চূড়ান্ত বিপদের মুহূর্তে যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, সময় আর খালি ছিল না। শুধুমাত্র এক অবিচল সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার মুহূর্ত ছিল। আলভিরা থারিনিয়াস হাত ধরে দ্রুত চলছিল। তার চোখে এক ধরনের চিন্তা ছিল, কিন্তু এখন কোনো কিছু ভাবার সময় ছিল না। অবশেষে তারা ল্যাব থেকে বেরিয়ে এলো রাস্তায়। এদিকে ল্যাবের ভেতরে থেকে একটা তীব্র বিস্ফোরকের মতো শব্দ এলো। পুরো স্থলটি কেঁপে উঠল। জাসপার জানতো তার পরিকল্পনা অনুযায়ী এখনই প্রতিটি অংশ পুড়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার যতটুকু প্রয়োজন ছিল তাও বিলীন হয়ে যাবে। যেভাবে ধ্বংস হবে ল্যাব, সেভাবেই প্রমাণগুলো মুছে যাবে। আর সে জানতো এতে একাধিক সমস্যার সৃষ্টি হবে। তবে যেহেতু এর ফলাফল জানানো সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নেওয়াও তাকে বাধ্যই করছিল। ওয়াং লি এখনও চিৎকার করে যাচ্ছে, তার যন্ত্রণা, তার অক্ষমতা, সবকিছু ভেঙে পড়েছে। কিন্তু জাসপার, থারিনিয়াস, আলভিরা, ডক্টর আর্থার তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নেই চলে যাচ্ছিল। তাদের পিছু নিয়ে আর কেউ নেই, শুধু নিঃশব্দ ধ্বংসের পেছনের কাহিনী রয়ে গিয়েছিল। অ্যাথিরিয়নের অচেতন দেহ গাড়ির উপর রাখা হলো। তার শ্বাস প্রশ্বাস কঠিনভাবে চলছিল। শরীরের এক কোণে দুর্বলতা স্পষ্ট। জাসপার, আলভিরা, থারিনিয়াস আর ডক্টর আর্থার সবাই আশেপাশে দাঁড়িয়ে একে অপরকে দেখে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করছিল। ততক্ষণে ল্যাবের ধ্বংসাবশেষ যে ঝুঁকি ছিল তাও স্পষ্ট হয়ে গেছে। ডক্টর আর্থার তার সব চিন্তা একত্রিত করে গুরুতর স্বরে বলল, ওর যা অবস্থা, ওর শক্তি নিস্তেজ হয়ে গেছে। ওকে রক্ষা করতে হলে ওর ভেতরে ড্রাগন শক্তি স্থাপন করতে হবে। তারা সবাই চুপ। কিছুক্ষণ সময় নিল। জাসপার মনের মধ্যে দ্রুত চিন্তা করতে থাকে। এই মুহূর্তে যেভাবে সবকিছু বিপর্যস্ত, তেমন পরিস্থিতিতে কি কিছু করা সম্ভব? ল্যাব, যার ভিতর থাকে সকল প্রয়োজন উপকরণ, পুরোটাই ধ্বংস হয়ে গেছে। যদি কিছু করতে হয় তবে ভেনাসের ল্যাব ছাড়া আর কোথাও উপায় নেই। থারিনিয়াস মাথা ঝাঁকালো, তার মুখে অবিশ্বাস্য চিহ্ন। সরি, কিন্তু ল্যাব তো আর নেই, আর যেভাবে সব কিছু ছড়িয়ে পড়েছে সেখানে যাওয়া অসম্ভব। ডক্টর আর্থার তখনই শান্তভাবে বলল, আমি জানি। ওকে আমাদের লন্ডনের ল্যাবে নিয়ে চলো। সেখানে প্রযুক্তি রয়েছে যা এথিলিয়নের শরীরে ড্রাগন শক্তি পুনর্স্থাপন করতে পারবে। জাসপার অবিলম্বে তার সিদ্ধান্তে পৌঁছালো। তার চোখে তীক্ষ্ণ লক্ষ্য ছিল, তবে মনে কিছুটা দ্বিধা। এটা অনেক সময়ের ব্যাপার। যদি আমরা এখনো রওনা দিই তাও পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তখন জাসপার গভীরভাবে চিন্তা করে বলল, আলভিরা, থারিনিয়াস, আমাদের হাতে এখন সময় কম। আমাদের এখন ড্রাগন রূপে লন্ডন যেতে হবে।
অবশেষে যখন সময় ছিল একেবারে কাছাকাছি, জাসপার, থাইনিয়াস আর আলভিরা একসঙ্গে ড্রাগন রূপে পরিণত হলো। তাদের শক্তিশালী ড্রাগন দেহগুলো আকাশে বাজ পড়ল, পৃথিবী কাঁপিয়ে উঠল। জাসপার তার বিশাল পিঠে অ্যাথেরিয়ন নিস্তেজ দেহটি তুলে নিল, আর থাইনিয়াস তার পিঠে ডক্টর আর্থারকে সতর্কভাবে স্থান দিল। আমাদের দ্রুততার সাথে যেতে হবে। জাসপার বলল, তার তীক্ষ্ণ চোখে অদৃশ্য কোনো সংকেত ছিল। আকাশের বিশালতা তাদের নিচে কেমন অদৃশ্য হয়ে গেল। একে একে তারা খুব সতর্কতার সাথে আকাশে উঠতে শুরু করলো। তাদের ড্রাগন দেহগুলো দ্রুত গতি নিয়ে ছুটে চলল। তাদের গন্তব্য ছিল লন্ডন, আর সময় ছিল একেবারে কম। শেষে দীর্ঘ পথ পেরিয়ে তারা ডক্টর আর্থারের ল্যাবের সামনে পৌঁছালো। আকাশে অসীম গতি, পৃথিবীর সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যখন তারা আকাশ থেকে মাটিতে নেমে এলো তখনই সবকিছু স্থির হয়ে গেল। জাসপার দ্রুত তার ড্রাগন রূপ থেকে মানব রূপে পরিণত হলো। সঙ্গী সহ তাদের রূপান্তরের মধ্যেও এক মুহূর্তের জন্য আকাশে একটু অদ্ভুত নীরবতা বিরাজ করলো। একে একে থাইনিয়াস, আলভিরা তাদের ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরল। এখানে সবাই নিরাপদ। ডক্টর আর্থার তাদের চারিপাশে শান্তি ফিরিয়ে এনে তার চোখে অসীম চিন্তা ছিল, কেননা তারা জানতো এই মুহূর্তের পরেও অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু তবুও তারা এখন ল্যাবের সামনে এই আশ্রয়ে পৌঁছতেই পেরেছিল, যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে রক্তের শক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর উপর। ডক্টর আর্থার সজাগ পদক্ষেপে বিশাল ল্যাবের দিকে এগিয়ে চলল। তার পদধ্বনি ল্যাবের নীরবতা ভঙ্গ হলো। একের পর এক সক্রিয় দরজা খুলে যায়, আর তাদের সামনে উন্মুক্ত হলো এক অবিশ্বাস্য প্রযুক্তির জগৎ। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার আর ন্যানো মেশিনের সারি, সব মিলে একটি আধুনিক গবেষণাগার, যেখানে ভবিষ্যতের চিকিৎসা ও শক্তির অগণিত গবেষণা চলমান। অ্যাথেরিয়নের অবস্থা একেবারে শোচনীয়। তার দেহ ছিল থমকে, শক্তি নিঃশেষিত, তার রক্তস্রোত অশক্ত হয়ে পড়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত। তবে তার মধ্যে কিছু শক্তি এখনো লুকিয়ে ছিল। ডক্টর আর্থার এক মুহূর্তের জন্য পেছনে ফিরে বললেন, এথিলিয়নকে যদি বাঁচাতে হয় তবে কোনো এক শক্তিশালী ড্রাগনের শক্তি তার মধ্যে প্রবাহিত করতে হবে। এটাই একমাত্র উপায়। জাসপার তার অন্ধকার চোখে গভীর চিন্তায় মগ্ন ছিল। অ্যাথেরিয়নের জন্য একমাত্র উপায় তার দেহে একটি শক্তিশালী ড্রাগনের শক্তি স্থানান্তর। তবে সেই শক্তি কোথা থেকে আসবে? তার মাথায় একটি দ্রুত চিন্তা আসলো। সে একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু তা কোনোভাবেই সহজভাবে সম্ভব হয়নি। ডক্টর আর্থারের চোখে এক ঝলক আশার আলো দেখা দিল। আমার ল্যাবের উন্নত প্রযুক্তি নিয়ে এটি করা সম্ভব, কিন্তু এটা শুধুমাত্র সঠিক সময় ও শক্তি উপাদানের মাধ্যমে সম্ভব। জাসপার কোনো মতে দাঁড়িয়ে তার শরীরের মধ্যে থেকে শক্তির তরঙ্গ অনুভব করতে শুরু করলো। তার শরীরে অশান্তি চলছিল, কিন্তু সে জানতো অ্যাথেরিয়নকে বাঁচাতে এখন একমাত্র পথ এটাই। আমি ট্রান্সফার করব। অ্যাথেরিয়নের মধ্যে আমার শক্তি প্রবাহিত করতে হবে। ডক্টর আর্থার দ্রুত সরঞ্জাম আর ন্যানো রোবটগুলো প্রস্তুত করার জন্য নির্দেশ দিল। তিনি একটি শক্তিশালী বায়ো রিজেনারেশন চেম্বারের দিকে নির্দেশ করলো। এটি একটি ছিল আধুনিক প্রযুক্তি যা জীবন্ত কোষের পুনর্গঠন করতে পারে। চেম্বারের মধ্যে স্নাতক প্রযুক্তি আর শক্তিশালী সেলুলার মেশিন ছিল, যা অল্প সময়ের মধ্যে শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম। জাসপার ডক্টর আর্থার অ্যাথেরিয়নকে নিয়ে সেই চেম্বারে প্রবেশ করলো। জাসপার তার শরীরের শক্তি একত্রিত করতে শুরু করলো। অদৃশ্য শক্তির তরঙ্গ বয়ে যাচ্ছিল তার শরীরের মধ্যে। অ্যাথেরিয়নের শরীরে প্রবাহিত হওয়ার জন্য শক্তির অণুকণার প্রবাহ একত্রিত হচ্ছিল। অ্যাথেরিয়নের রক্তে প্রবাহিত শক্তি পেতে একটি বিশেষ বায়ো এনার্জি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতে হবে। এখন যন্ত্রপাতিগুলো কাজ শুরু করলো। একটি ক্রিস্টাল স্পিনার যা শক্তির তরঙ্গ সঞ্চালন করবে চেম্বারের মাঝখানে উজ্জ্বল হয়ে উঠল। ক্রিস্টালটির মধ্যে আলোর পরিবর্তন হতে শুরু করলো, যার ফলে শক্তি তরঙ্গ দ্রুত অ্যাথেরিয়নের রক্তে প্রবাহিত হতে শুরু করলো। অ্যাথেরিয়নের কোষগুলো সুকুঞ্চিত হয়ে আবার প্রসারিত হতে লাগলো। তার শরীরের মধ্যে শক্তির রূপান্তর শুরু হলো। জাসপার তার হাত বাড়িয়ে দিল তার
আর তার ড্রাগন শক্তি সরাসরি অ্যাথিরিয়নের ভেতরে প্রবাহিত হতে লাগলো। এতে শক্তি তরঙ্গ একাধিক কোষের মধ্যে প্রবাহিত হতে শুরু করলো আর তার শক্তি বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল, অ্যাথিরিয়নের শক্তি যতই শক্তি গ্রহণ করুক না কেন, শরীর তার নিস্তেজ নিজস্ব শক্তির পরিমাণ এখনো কমই ছিল। তাই সঠিক সমানকর প্রয়োজন ছিল। ডক্টর আর্থার একটি বিশেষ মেশিন ব্যবহার করলেন, যা অ্যাথিরিয়নের শরীরের প্রতিটি কোষের সাথে সঙ্গতি রেখে শক্তি ট্রান্সফার প্রক্রিয়াটা শুরু করলো। মেশিনের ভেতর থেকে একটি অলৌকিক তরঙ্গ অ্যাথিরিয়নের দেহের কোষগুলোতে প্রবাহিত হতে শুরু করলো। তার রক্তে দ্রুত ন্যানো রোবটগুলির প্রবাহ বৃদ্ধি পেল, যা শক্তির সঙ্গে তার শরীরের বিকিরণ আর পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো। এই প্রক্রিয়া চলাকালীন ড্রাগনের শক্তি ক্রিস্টালগুলো কন্ট্রোল করছিল শক্তির সঞ্চালন। একে একে তারা শক্তির সম্পূর্ণ ধারায় প্রবাহিত হয়ে অ্যাথিরিয়নের ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরুজ্জীবিত করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে অ্যাথিরিয়নের শরীরের মধ্যে শক্তিশালী চাঞ্চল্য সৃষ্টি হতে লাগলো। জাসপার ধীরে ধীরে মনোযোগীভাবে শক্তি সঞ্চালন করছিল। তার হাত দিয়ে শক্তির তরঙ্গ প্রবাহিত হচ্ছিল আর অ্যাথিরিয়ন গভীর নিঃশ্বাস নিল। তার শরীরে শক্তির অনুভূতি ফিরে আসছিল। তার রক্ত মাখা আরও উত্তেজিত হচ্ছিল আর তার স্নায়ুতন্ত্র আবারও সচল হচ্ছিল। এভাবে জাসপার শক্তির স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করলো আর তাকে নতুন শক্তি দান করলো। অ্যাথিরিয়ন ধীরে ধীরে তার চোখ খুলল। প্রথমে তার চারপাশে সবকিছু ঝাপসাই লাগছিল, তবে আস্তে আস্তে দৃশ্যগুলো পরিষ্কার হতে শুরু করলো। তার শরীরে শক্তি ফিরে আসছিল, কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে নয়, একটি অন্য শক্তির দ্বারায়। সে অনুভব করলো কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার শরীরে এখনও অস্থিরতা বিদ্যমান। ডক্টর আর্থার, যিনি অ্যাথিরিয়নের দিকে নিবদ্ধ ছিলেন, স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি এখন ভালো আছো, কিন্তু তোমার শরীর এখনো একেবারে সুস্থ হয়নি। তোমাকে আরও কিছুদিন ড্রাগন রূপে ফিরে যেতে বিরত থাকতে হবে, অন্যথায় তোমার শক্তি আবার নিঃশেষ হয়ে যেতে পারে। অ্যাথিরিয়ন মাথা নাড়ল। সে বুঝতে পারছিল যদিও তার শক্তি ফিরে এসেছে, তবু পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তার শরীরের প্রতিটি কোষে নতুন শক্তি প্রবাহিত হচ্ছিল, কিন্তু তা স্থায়ী করতে তাকে কিছু সময় দিতে হবে। এদিকে জাসপার তার শক্তির অতিরিক্ত প্রবাহের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। সে জানতো যে অ্যাথিরিয়নের শরীরে শক্তি স্থানান্তর করা সহজ নয়, আর নিজের অনেক বেশি শক্তি ক্ষতি করে ফেলেছে সে। তার গা হালকা ছিল, তবে মাথায় অদ্ভুত ঝাপসা অনুভূত হচ্ছিল। চারপাশটা ঘুরে ঘুরে চলে যাচ্ছিল। শরীরের প্রচণ্ড তাপ অনুভব হচ্ছিল। তার নিজের শক্তি নিজেকেই ধ্বংস করে ফেলছে। এটা ঠিক নয়। জাসপার নিজেকে বলতে থাকলো। আমি ঠিক আছে, কিন্তু সে শব্দ শেষ করতে পারল না। তার শরীরের প্রতিটি অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। জাসপার ল্যাবের থেকে সিঁড়ি বেয়ে ল্যাবের ছাদে চলে গেল। সেখানে হালকা বাতাস তাকে স্বস্তি দিতে চাইছিল। ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। পৃথিবী আর আকাশ এক মুহূর্তে এক হয়ে গিয়েছিল, আর জাসপার বুঝতে পারছিল তার শরীরের মধ্যে দুর্বলতা তাকে বজ্র বেশি জর্জরিত করছে। প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। ঘূর্ণায়মান মাথা নিয়ে সে অস্থিরভাবে নিঃশ্বাস নিল। তার পিঠে সমস্ত মাংস ক্লান্তিতে ঝুলছিল আর মাথার মধ্যে পেঁচানো অনুভূতি বাড়ছিল। ছাদের প্রশান্ত পরিবেশে জাসপার এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গেল। তার শরীরের অস্বস্তি, মাথার ঘূর্ণন, সবকিছু কিছুটা হলেও থেমে গেল। সে শুধু এক টুকরো শান্তি খুঁজছিল। আর হঠাৎই সেখানে তার সামনে এক অসম্ভব দৃশ্য ঘটল। কোথা থেকে যেন এক ছোট্ট পাখি উড়ে এসে তার হাতের তালুর মধ্যে স্থির হয়ে দাঁড়ালো। পাখিটি এতই ছোট যে এক টুকরো রেশমের মতো, অত্যন্ত নরম, প্রায় স্বচ্ছ। জাসপার ঠিক বুঝতে পারছিল না কিভাবে এই পাখি তার কাছে এসেছে, কিংবা এর বিশেষত্ব কী। পাখিটি ছোট্ট রত্নের মতো, যা পৃথিবী থেকে সরাসরি তার হাতে এসে পড়েছে। তার অদ্ভুত রঙিন পালকগুলো কীরকম আলোকিত হয়ে উঠছিল, মনে হলো আকাশে তারাদের আলো তার শরীরে ফুটে উঠেছে। জাসপারের অনুপস্থিতি টের পেয়ে তখনই আলভিরা ধীর পদক্ষেপে ছাদে প্রবেশ করল। তার মুখাবে তীব্র আগ্রহ। জাসপারের হাতে পাখিটি দেখে বিস্মিত হয়ে বলল,
প্রিন্স অরিজিন, এটা তো সেই পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, হামিং বার্ড। জাসপার অবাক হয়ে তার হাতের তালু আরো একটু উঁচু করলো। পাখিটি আরো স্পষ্টভাবে দেখতে পেল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ভর করলো। এই ক্ষুদ্র জীবিত জীবটি পৃথিবীর এক কোণায় এত ছোট অথচ এত সুন্দর। জাসপারের চোখের সামনে মুহূর্তের জন্য একটি দৃশ্য ভেসে উঠল যা তার মনকে গভীরভাবে স্পর্শ করেছিল। সে মনে করলো সেই দিনটি যেদিন প্রথমবার ল্যাবের ভেতরে ফিওনার সামনে সে ড্রাগনের রূপে উপস্থিত হয়েছিল। ফিওনা তখন তার সামনে ছিল ঠিক যেন এই হামিং বার্ড, ছোট্ট কোমল আর রেশমের মতো নরম। ফিওনা তখন তার কাছে ঠিক এই ছোট্ট পাখির মতোই মনে হয়েছিল, কোমল মিষ্টি আর এতটাই ছোট যে তাকে হাতের তালুতে ধরে রাখাও সম্ভব মনে হয়েছিল। তবে সেদিন তার ভেতর রাগের আগুন জ্বলছিল। সে ফিওনাকে কেবল প্রতিশোধের মাধ্যম হিসেবেই দেখেছিল, একটা পাখি যা সহজেই বন্দি করা যায়। কিন্তু আজ এই মুহূর্তে জাসপারের মনে হলো সেই পাখির জায়গা এখন যেন ফিওনাই রয়েছে তার হাতের তালুর ভেতর। এই মেয়ে কেমন করে এত গভীরভাবে তার মন আর ইন্দ্রিয়কে আন্দোলিত করে ফেললো। জাসপার নিঃশব্দে চোখ দুটো বন্ধ করলো। অন্তরালে গভীরে স্মৃতি আর তার ভেতরে ভেসে উঠল একটা কাল্পনিক মুহূর্তের চিত্র। ড্রাগন রূপে নিজের বিরাট শক্তিশালী অবয়ব আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাজুক ফিওনা, সেই মেয়েটি যার উপস্থিতি তাকে প্রথমবারের মতো নিজের শক্তির ভার অনুভব করিয়েছিল। তার মন এই স্মৃতির গভীরে হারিয়ে গেল। কিভাবে ফিওনা তার দিকে তাকিয়েছিল, ভয় নয় বরং এমন এক জেদ আর কোমলতায় মেশানো দৃষ্টিতে যা ড্রাগনের তীব্র দহনেও অনড় থাকতে পারে। জাসপারের বুকের ভেতর হঠাৎ একটা ভারী অনুভূতি জন্মালো। সেই মেয়েটি তার হামিংবার্ড, যার কোমলতা তার রক্তে প্রবাহিত আগ্রাসী ঝড়কে শান্ত করেছিল। নিজের গভীর মনোভাব আর আকাঙ্ক্ষার জালে আটকে গিয়ে সে নিঃশব্দে ফিসফিস করল। আমার হামিং বার্ড। তার কণ্ঠে এমন এক আকুতি মিশে গেল, এই কথাগুলো বলতে গিয়ে সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এই মেয়ে যে তার রাগের আগুনে পুড়ে যাওয়া একান্ত শীতল ছায়া, তাকে এত গভীরভাবে কিভাবে নিজের অন্তরে স্থান দিয়েছে। তার মুখের কোণে একটা ক্ষীণ হাসি ফুটলো, একটা কষ্টের হাসি। ফিওনা তার শক্তির বিপরীতে মেরু, তার অদম্য হৃদয়ের প্রথম পরাজয়। আলভিরা হতভম্ব হয়ে জাসপারের দিকে তাকালো, তার চোখে অবিশ্বাস্য স্পষ্ট। যেখানে জাসপারের দুর্বল হয়ে পড়া উচিত সেখানে সে এক ছোট্ট পাখিকে দেখে এত খুশি হচ্ছে আর অদ্ভুতভাবে বিড়বিড় করছে। প্রিন্স, আলভিরা শেষ পর্যন্ত বলল, আপনার তো মনে হয় শরীর খারাপ লাগছে, আমাদের এখন উচিত রওনা দেয়া। জাসপার ধীরলয়ে পাখিটার দিকে চোখ রেখে বলল, হ্যাঁ আলবিরা, ঠিক বলেছ, তুমি যাও, আমি আসছি। আলভিরা এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেল। জাসপার নরমভাবে পাখিটাকে উড়িয়ে দিল আকাশে, তাকে তার স্বাধীনতা উপহার দিল। একটি মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। দুর্লভতায় ভারী হয়ে থাকা শরীর সত্ত্বেও সে আরেকবার আকাশের দিকে তাকালো, সেখানে কিছু খুঁজলো, তারপর নিজেও ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। আশ্রিয়ন অবশেষে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। সে এখন দাঁড়িয়ে আছে, তার ধূসর নীল চোখ জোড়া এখনো ক্লান্তির মৃদু ছাপ। আলভিরা আর থাইনিয়াস ওর দিকে এগিয়ে এলো। অনেক দিনের এক অনিশ্চয়তার পরে তাদের প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে। থাইনিয়াস ওকে শক্ত করে জড়িয়ে ধরল আর আলভিরা তার পিছে এক বন্ধুত্বপূর্ণ চাপড় দিয়ে বলল, অবশেষে তোকে ফিরে পেলাম রিয়ন। ভেনাসে ওদের মধ্যে যে বন্ধুদের সম্পর্ক ছিল সেটি এই মুহূর্তে আবারও গভীরভাবে প্রকাশ পেল। অ্যাথিরিয়নের কালো চুলে ছড়িয়ে থাকা হালকা আকাশি লেয়ারগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল। ওর ভেতরে জমে থাকা জীবাণু শক্তির নতুন প্রকাশ। তার বাদামি ঠোঁটজোড়া নিঃশব্দে এক ক্লান্ত কিন্তু তৃপ্তি মাখা হাসি ফুটিয়ে তোলো। এই দৃশ্যটি তাদের জন্য এক নীরব প্রতিজ্ঞার মতো যে যাই হোক না কেন তারা একে অপরের পাশে থাকবে জীবন আর সমস্ত সংকটের মুখোমুখি। জাসপার ল্যাবে পা রাখতেই তার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। সামনে অ্যাথিরিয়ন দাঁড়িয়ে আছে, অনেকটা সুস্থ। অ্যাথিরিয়ন জাসপারকে দেখে মুগ্ধ কণ্ঠে বলল, জেসু ভাইয়া।
আর পরম আবেগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। জাসপার আলগোছে পিঠে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল। তুই ঠিক আছিস এখন? অ্যাথিরিয়নের নীল চোখে এক চিলতে হাসি ফুটল। হ্যাঁ ভাইয়া, আমি এখন পুরোপুরি ঠিক আছি। কিন্তু তুমি আমাকে বাঁচাতে তুমি তো দুর্বল হয়ে পড়েছো। জাসপারের ঠোঁটে এক মৃদু হাসি এনে বলল, তোর ভাই কি তার ভাইকে মরতে দেবে? তুই ঠিক আছিস, সেটাই তো আমার সবচেয়ে বড় তৃপ্তি। ড্রাকনিস তোকে এভাবে সুস্থ দেখি কতটা খুশি হবে ভাবতে পারছিস? আলভিরার কণ্ঠ শোনা গেল পেছন থেকে। হ্যাঁ প্রিন্স, কিন্তু আমাদের এখন এখান থেকে রওনা দেওয়া উচিত। জাসপার একটু গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল। ঠিক বলেছ। জাসপার ডক্টর আর্থারের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল, হ্যান্ডশেক করে বিনয়ের সঙ্গে বলল, আপনাকে ধন্যবাদ ডক্টর আর্থার। আপনার সাহায্য ছাড়া আমার ভাইকে উদ্ধার মিশন সফল করা অসম্ভব হতো। যদিও ডক্টর আর্থার জাসপারের হিপনোটাইজের প্রভাবের অধীনে ছিল, তবুও জাসপার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করল না। আলভিরা আর অ্যাথ্রিও নীরবে পাশে দাঁড়িয়েছিল, মুহূর্তটির গুরুত্ব অনুভব করছিল। কোনো জবাব না দিয়ে ডক্টর আর্থার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনে হলো তার কৃতকর্মের স্মৃতি আর কোনো অনুভূতিকেই ছাপিয়ে গেছে। জাসপার একবার চোখ বুলিয়ে আশেপাশে প্রযুক্তি সজ্জিত ল্যাবের দিকে তাকালো, তার প্রতিটি কোণ মনে রাখার চেষ্টা করলো। এরপর সবাই একসঙ্গে ল্যাব ছেড়ে বেরিয়ে পড়লো, এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হতে। রাস্তায় সবাই ধীরে ধীরে হাঁটছিল। তাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এখান থেকে দূরে সরে যাওয়া। অ্যাথিরিয়ন ছাড়া বাকিরা ড্রাগন রূপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আলভিরা থাইনিয়াস একে একে বিশাল ড্রাগনে পরিণত হলো, তাদের ডানার ছায়ায় পথের ওপর পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জাসপার ড্রাগন রূপ ধারণ করার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। থাইনিয়াস আর আলভিরার সঙ্গে সঙ্গে মানব রূপে ফিরে এলো। অ্যাথিরিয়ন দ্রুত দৌড়ে এসে জাসপারকে ধরে রাখলো, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। জেসু ভাইয়া ওঠো, তুমি কি শুনতে পাচ্ছ? অ্যাথিরিয়নের গলায় ভয় ফুটে উঠল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আলভিরা নিচু হয়ে জাসপারের পালস পরীক্ষা করে বলল, প্রিন্সের অবস্থা ভালো মনে হচ্ছে না, আমরা এখানে আর দেরি করতে পারি না। থাইনিয়াস গম্ভীর গলায় বলল, আপনি প্রিন্সকে নিয়ে যান। অ্যাথেলিন্স, তুই আলবিরিয়ারের পিঠে ওঠ, আমাদের এখনই উড়ে যেতে হবে। অ্যাথিরিয়ন আর আলভিরা একসঙ্গে জাসপারকে টেনে তুলে ধরল। তার নিথর শরীর ভারী হলেও তারা কোনোভাবে তাকে মাটিতে পড়ে থাকতে দিতে রাজি নয়। ক্লান্ত হাত দুটো তুলে সাবধানে থাইনিয়াসের গলায় জড়িয়ে দিল অ্যাথিরিয়ন। থাইনিয়াস ধীরে ধীরে ড্রাগন রূপ ধারণ করলো, বিশাল ডানা ছড়িয়ে সে শক্তপোক্ত পায়ে দাঁড়ালো। জাসপার তার পিঠে নিস্তেজভাবে পড়ে রইল, একমাত্র থাইনিয়াসের শক্ত ডানা তাকে ভরসার। আলভিরা দ্রুত নিজেও ড্রাগন রূপ নিল, তার রূপলি রঙের ডানায় ঝলমল করে উঠল ছাদের আলো। অ্যাথিরিয়ন তার পিছে উঠে শক্ত করে আঁকড়ে ধরল, কোনোভাবেই পড়ে না যায়। চল। থাইনিয়াস গভীর গলায় বলল। আকাশে একসঙ্গে ডানা মেলে তারা উড়ে উঠল, বাতাসে তাদের ডানার ভারী ঝাপটানে সমুদ্রের তীরে পৌঁছালো। বিশাল নীল সমুদ্রের উপর দিয়ে তারা ছুটে চলল, সময় তাদের পেছনে ধাওয়া করছে। আলভিরার চোখে চিন্তার ছাপ, অ্যাথিরিয়নের মুখে গভীর সংকল্প। আর থাইনিয়াস, সে জাসপারকে তার পিঠে আগলে রেখেছে, মনে হচ্ছে নিজের জীবনের থেকে মূল্যবান কিছু বহন করছে। আলভিরা আর থাইনিয়াস থপাস করে পাহাড়ের মাটিতে পড়ার পরই তারা তৎপর হয়ে উঠল, নিস্তেজ জাসপারকে হাতে ধরে পাহাড়ের পথে নামালো। ভোরের আলো পাহাড়ের শিখা ছুঁয়ে যাচ্ছিল, পাহাড়ের কম্পনের শব্দে অ্যাকুয়ারা আর ফিওনা বুঝে যায় তারা ফিরে এসেছে। অ্যাকুয়ারা তখন লিভিং রুমে ছিল, কিন্তু ফিওনা নিজের কক্ষেই। পাহাড়ের ভূমি কাঁপিয়ে আগমন বুঝে অ্যাকুয়ারা দ্রুত বাইরে এলো। জাসপারকে সেই অবস্থায় দেখে তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তবে অ্যাথিরিয়নকে দেখে তার চোখে এক ঝলক স্বস্তির ছায়া ফুটে উঠল। অ্যাথিরিয়ন ততক্ষণে দৌড়ে এসে অ্যাকুয়ারাকে জড়িয়ে ধরেছে, তার ক্লান্ত চোখ আর ভাঙা কণ্ঠের মধ্যেও ছিল তীব্র আনন্দ। সে বুঝতে পেরেছে যে এই দুঃস্বপ্নের পথ পেরিয়ে তারা সবাই নিরাপদে ফিরেছে। সবাই মিলে জাসপারকে গ্লাস হাউসে নিয়ে গেল। ক্লান্ত আহত জাসপারকে বিছানায় শুয়ে দেওয়ার সময় সবাই নীরব ছিল, তাদের চোখে উদ্বেগের ছায়া, কিন্তু হৃদয়ে ছিল আশার ক্ষীণ আলো। থাইনিয়াস
আর অ্যাথরিয়ন দেরি করলো না, জাসপারকে শুইয়ে দিয়ে দুজনেই দ্রুত ল্যাবের দিকে রওনা হলো। তাদের লক্ষ্য একটাই, ড্রাকনসের সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করা। আলভিরা দৃঢ় কণ্ঠে অ্যাকুয়ারাকে নির্দেশ দিল। তুমি সেই ভেষজ ওষুধটি তৈরি করতে শুরু করো। তবে আজ এই ওষুধ কাজ করবে কিনা তা জানি না, তবু চেষ্টা করা দরকার। অ্যাকুয়ারা মাথা নেড়ে তৎক্ষণাৎ নিজের কাজে লেগে গেল। আলভিরা একটু দাঁড়িয়ে থেকে চারিপাশে তাকালো, নিশ্চিত হতে চাইছে আর কিছু বাকি নেই। এরপর সে দ্রুত ফিওনার কক্ষের দিকে রওনা দিল। ফিওনা তখন বিছানায় চুপচাপ শুয়েছিল। দরজা খুলে আলভিরা ভেতরে ঢুকে তার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এই মেয়ে শোনো। ফিওনা চমকে উঠে বসে জিজ্ঞাস চোখে তাকালো। আলভিরা এক মুহূর্ত থেমে বলল, প্রিন্সের কক্ষে যাও, আমি ল্যাবে যাচ্ছি। হাউসে এই মুহূর্তে আর কেউ নেই, উনি কক্ষে একা, আর তার শরীর মোটেও ভালো নেই। ওনার পাশে কেউ থাকা দরকার। ফিওনার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আলভিরা ততক্ষণে কক্ষ থেকে বেরিয়ে ল্যাবের পথে পা বাড়িয়েছে। ফিওনা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জ্যাসপারের কক্ষে পৌঁছালো। জ্যাসপারের কক্ষে প্রবেশ করতেই তার চোখে পড়ল জ্যাসপারের বিছানায় শুয়ে অচেতন, কপালে ঘামের বিন্দু। তার শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। ফিওনার মনটা ভীষণভাবে চিড়চিড়ে হয়ে উঠল। সতর্ক পায়ে এগিয়ে এসে ফিওনা ধীরে সুস্থে জ্যাসপারের পাশে বসে ফিওনা নিঃশব্দে এক দৃষ্টি ফেলল জ্যাসপারের অবচেতন মুখের উপর। চাঁদের আলো আর কক্ষের মৃদু ল্যাম্পশেডের হালকা সোনালি আভা মিশে তার মুখটা আরো মলিন, আরো ক্লান্ত মনে হচ্ছিল। সে অচেতন অবস্থায় জ্যাসপারের মুখে যে এক ধরনের গভীর অবস্থা মনে হচ্ছে, সেই পৃথিবী থেকে দূরে চলে গেছে। ফিওনার হৃদয়কে আরো অস্থির করে তোল। ফিওনার মন আর শরীর এক অদ্ভুত আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ল। জ্যাসপারের শারীরিক অবস্থা দেখে, তার অচেতন মুখ দেখে মনে এক অজানা জিজ্ঞাসা জেগে উঠেছিল। সেই দিনটি মনে পড়েছিল যখন জ্যাসপার অসুস্থ ছিল আর তার চুমুতে সুস্থ হয়ে উঠেছিল। তখন সে জানতো না কী ঘটেছিল, কিন্তু আজ সব কিছু স্পষ্ট হয়ে উঠেছিল। ফিওনা তার হৃদয়ের গভীর অনুভূতির দিকে তাকালো। কোনো অদৃশ্য টান তাকে এই মুহূর্তে একদিকে পরিচালিত করছে। সে জানতো একমাত্র এই চুমুই সম্ভবত তাকে সুস্থ করে তুলবে, আর কিছু নয়। আর অস্থির হাতে সে ধীরে ধীরে জ্যাসপারের মুখের কাছে এসে বসল। চোখে কিছু ছিল, কিন্তু কিছু অনির্দেশিত, কিন্তু প্রগাঢ়। তখন এক নিঃশব্দ শক্তিতে বাধা পড়া তার ঠোঁটে আস্তে করে জ্যাসপারের ঠোঁটের দিকে এগিয়ে দিল। এটা ছিল এক মুহূর্তের সিদ্ধান্ত, কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া। তার অজান্তে হৃদয়ের তাগিদে সে জানতো এটাই একমাত্র উপায়। ফিওনা জ্যাসপারের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মেলালো। অতি ক্ষুদ্র এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গিয়েছিল। তার মুখ থেকে নিঃশব্দ একটি শ্বাস প্রশ্বাস বের হলো, আর সেই শ্বাসে কোনো অজ্ঞাত শক্তি ছিল। এটি ছিল না এক সাধারণ চুমু, এটা ছিল একটি অদৃশ্য যোগসূত্র, এক অপ্রত্যাশিত সংযোগ, যা ফিওনার শরীরের ভেতর থেকে বেরিয়ে এসে জ্যাসপারের শরীরে প্রবাহিত হচ্ছিল। এটা ছিল এক ধরনের মেলবন্ধন, যা তার কোষের ভেতরে বায়োকেমিক্যাল প্রবাহ ছড়িয়ে পড়ছিল। এই শক্তি এক ধরনের জীবনদায়ী তরঙ্গ হয়ে জ্যাসপারের শিরায় প্রবাহিত হতে শুরু করলো। ধীরে ধীরে জ্যাসপারের চোখের পাতা কাঁপতে শুরু করলো। তার দেহের প্রতিটি কোষ নতুন করে সচল হয়ে উঠেছিল। তার শরীরের শক্তি ফিরছিল। ফিওনা খুব অল্প সময়ের জন্য হলেও অনুভব করলো যে কিছু অসম্ভবভাবে জাদুকরি ঘটছে, আর তার নিজের চুমুর মাধ্যমে। জ্যাসপার একটু একটু করে চোখ খুলল। তার মুখে এক গভীর অনুভূতি ফুটে উঠল। জ্যাসপারের চোখের পাতা ধীরে ধীরে সরে গিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখ দুটো ফিওনার দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে সময় থেমে গেল। তাদের দৃষ্টি একে অপরের মধ্যে আটকে গেল। ফিওনার বুকের ভিতর অস্বস্তির সঙ্গে এক অজানা টান উকি দিল। ফিওনা নড়তে চাইল, উঠে যাওয়ার প্রস্তুতি নিল। তার শরীরের প্রতিটি কোষে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কিছু একটা হচ্ছিল যা সে বুঝতে পারছিল, কিন্তু তা কি? কিন্তু তা সত্ত্বেও তার মনে কোনোভাবেই থামছিল না। জ্যাসপারের চোখ ধীরে ধীরে একটি অন্ধকারের টান ফুটে উঠল। তার হাত ফিওনার চুলের মুঠি আঁকড়ে ধরে তাকে আরো কাছে টেনে আনল। তার কানের কাছে আবেশী কণ্ঠে জ্যাসপার বলল, হামিংবার্ড,
আরও বায়োকেমিক্যাল লাগবে? এরপর তার ঠোঁট ফিওনার ঠোঁটে আশ্রয় পড়ল। প্রথমে খুব ধীরে, এক ধরনের অপ্রত্যাশিত কোমলতা নিয়ে, তারপর এক মুহূর্তের মধ্যে চুম্বনটা গভীর হয়ে উঠল। ফিওনার শ্বাস আটকে গেল। তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জমে গিয়েছিল, আর তার মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। সারা দুনিয়া কেমন থেমে গিয়েছিল, আর শুধুমাত্র এই চুমো, এই স্পর্শ, এই টান একমাত্র সত্য হয়ে উঠল। জাসপারের এক হাত ফিওনার কোমর থেকে তার পিঠ পর্যন্ত বিচরণ করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তেই তার স্পর্শ আরও গভীর, আরও তীব্র হয়ে উঠল। ফিওনার শরীর শিহরণে কাঁপছিল, তার সমস্ত অনুভূতি একসঙ্গে জাগ্রত হয়ে উঠল। জাসপার তার চুল আরও শক্ত করে মুঠোয় চাপ দিল, তাকে আরও কাছে টানতে চায়, আর ফিওনা ঠোঁটের মধ্যে এক তীব্র চুম্বন রেখে নিজের সব কিছু উজাড় করে দেয়। জাসপার তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটে আরও গভীরে স্থির করে ধীরে ধীরে নিজের ঠোঁটের গহ্বরে ফিওনার জিভকে টেনে নিল। তাদের শ্বাস একে অপরের মধ্যে মিশে গেল। তার জিভ ধীরে ধীরে ফিওনার জিভের সাথে মিশে গেল। এক অদ্ভুত অনুভূতিতে ভরিয়ে দিল তাদের দুজনকে। তাদের ঠোঁট আর জিভ একে অপরকে শুষে নিতে লাগলো। ফিওনার শরীর থেকে এক অস্বাভাবিক উত্তাপ বেরিয়ে আসলো। তার শ্বাস দ্রুত হতে লাগলো, তার চোখ বন্ধ হয়ে গেল। জাসপার আরও গভীরভাবে তার ঠোঁটগুলোকে ফিওনার ঠোঁটে শোষণ করতে শুরু করলো। জাসপারের তীব্র আবেগ আর নিয়ন্ত্রণে ছিল না। আকর্ষণ আর আবেগের এক গভীর ঢেউয়ে ভেসে গিয়ে জোরে কামড়ে ধরল ফিওনার নিচের চোট। ব্যথায় ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। ফিওনার ঠোঁটের ওপর তার স্পর্শ আগুনের মতো, প্রতিটি কামড়ে এক নতুন উত্তাপ ছড়াচ্ছিল। জাসপার, যে কখনো এতটা উন্মুক্ত হয়নি, আজ ফিওনার প্রতি এক অবিরাম আকর্ষণে আটকে গেছে। অ্যাকোয়ারা ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে জাসপারের কক্ষের সামনে আসলো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে যেতেই ভেতরে দৃশ্য দেখে অ্যাকোয়ারার চোখ মুহূর্তেই বিস্ময় বড় হয়ে গেল। তার দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠল জাসপার আর ফিওনার এই গভীর মুহূর্ত, যা তার জন্য কল্পনাতীত ছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশে পৃথিবী থেমে গেছে, তবে নিজের চেতনা ফিরে পেতে বেশি সময় লাগেনি। অ্যাকোয়ারা জানে যদি এই দৃশ্য কেউ দেখে ফেলে, বিশেষত আলভিরা, তবে তা ফিওনার জন্য বিপজ্জনক হতে পারে। তার মন ছটফট করতে লাগলো, কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারছিল না। কক্ষে প্রবেশ করার সাহস তার হলো না। এই দৃশ্যের মাঝে নিজের উপস্থিতি প্রকাশ করলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একবার ধীরে ধীরে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে রইল, পাহারায় নিযুক্ত এক নিঃশব্দ প্রহরীর মতন। তার হাত ঘামছিল আর হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, আলভিরা আর থাইনিয়াস যেন এই মুহূর্তে এখানে না আসে। ফিওনার মনে ঝড় বইছিল। জাসপারের আচরণে যে উন্মাদনা, তা আগুনের মতো ছড়িয়ে পড়ছিল তাদের মধ্যে। জাসপারের এমন উগ্র আচরণ ফিওনার কাছে এখন অসহনীয় লাগছিল। ছাড়ো আমায়। ফিসফিস করে বলে উঠল ফিওনা, কিন্তু জাসপারের চোখে অন্য এক পৃথিবীর প্রতিফলন। তার সবুজ চোখ দুটি আগুনের মতো জ্বলছিল, আর তার মুখে কোনো ভ্রুক্ষেপের ছাপ ছিল না। কিপ সাইলেন্ট হামিংবার্ড। গভীর অথচ রুদ্ধ স্বরে বলে উঠল জাসপার। তার কণ্ঠে এমন এক আধিপত্যের সুর ছিল যা ফিওনাকে মুহূর্তের মধ্যেই জন্য স্তব্ধ করে দিল। ফিওনা পুনরায় নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জাসপারের হাতের শক্তি ছিল অবিশ্বাস্য। সে তার হাত দুটি শক্ত করে বিছানায় চেপে ধরেছিল। ফিওনার সমস্ত প্রতিরোধ তার কাছে তুচ্ছ। ফিওনার হৃদয় দ্রুত ছুটছিল। তুমি যা ভাবছো আমি তা করতে চাচ্ছি না, কিন্তু আমার ভেতরে এমন কিছু চলছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। ফিওনা বিভ্রান্ত আর আতঙ্কিত। জাসপারের আচরণ মুহূর্তে বদলে গিয়েছে এক উদ্ভ্রান্ত উন্মাদনার স্রোতে। তাকে ক্রাশ করেছে। সে ফিওনার গলায় গভীরভাবে চুম্বন করছিল। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকে শিহরণ জাগাচ্ছিল। সেই শিহরণে যেমন আকর্ষণ ছিল, তেমন ছিল ভয়। ফিওনার ঠোঁট জোড়া পরে এবার তার গলার নরম ত্বকে জাসপারের ঠোঁটের স্পর্শ আরও গভীর হয়ে উঠল। ফিওনার ফ্রকের প্রান্ত হাঁটু পর্যন্ত নেমেছিল, যা জাসপারের আকাঙ্ক্ষাকে আরও বেপরোয়া করে তুলল। এক হাতে ফিওনার দু হাত শক্ত করে বিছানায় চেপে ধরে রেখেছিল, আরেক হাত ধীরে ধীরে ফিওনার পায়ের থাইয়ের কাদিকে নিয়ে গেল, যেখানে তার স্পর্শ ফিওনার শরীরে উত্তেজনার তরঙ্গ সৃষ্টি করল।
তার আঙুলগুলো আলতো করে সেখানেই আঁচড় কাটতে লাগলো। এক অদ্ভুত অনুভূতিতে ফিওনার শরীর দুলে উঠল। সেই হাতে সঞ্চার ছিল কোমল, তবে ক্রমেই বদলে গেল অন্যরকম স্পর্শে। তার ধারালো নখ থাইয়ের ওপর দিয়ে বয়ে গেল। ফিওনা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করেছিল, কিন্তু জ্যাসপারের উন্মত্ত সত্যির কাছে তা বৃথা। ফিওনার শ্বাস ক্রমেই দ্রুত হয়ে উঠছিল, তার প্রতিটি স্নায়ু জ্বলন্ত আগুনে মোড়ানোর মতো। জাসপার তার দিকে ঝুঁকে এসে ধীরে ধীরে ফিওনার জামার হাতাটি কাঁধ থেকে নামিয়ে দিল। ফিওনার বুকের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল, যা চাঁদের আলোয় হালকা ঝলমল করে উঠল। ফিওনার মন স্নায়ুতে ভর করছিল এক গভীর অস্বস্তি। জাসপার তার গলায় ঠোঁটের স্পর্শ রেখে লেহন করতে শুরু করলো। তার উষ্ণ স্পর্শ ফিওনার শরীরকে শিথিল করে দিলেও তার ভেতরে দ্বন্দ্ব তাকে আরও অস্থির করে তুলছিল। ফিওনার আঙুলগুলো চাদরের কিনারা খামচে ধরল, তার চারিপাশের এই অস্থিরতাকে দমন করার জন্য শেষ আশ্রয় খুঁজছিল। জাসপার আরও এগিয়ে এলেও তার ঠোঁটের গভীর চুম্বন ফিওনার বুকের উন্মুক্ত জায়গায় অনুভূত হলো। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারল তার শ্বাস প্রশ্বাস এক ভিন্ন রকম অস্থিরতা এসে ভর করেছে। জাসপার তার পিছের ফ্রকে ভেদ করে কাপড় সরিয়ে পিছে হাত ঝুঁকিয়ে দিল। তার হাতের উষ্ণ স্পর্শে ফিওনার সমস্ত শরীর ভেঙেই পড়ছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শক্তি তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। ফিওনার চোখে জল জমতে শুরু করলো, তার ভেতরের সমস্ত অনুভূতি জট পাকিয়ে যাচ্ছে। প্রতিরোধের চেষ্টা, অসহায়তা আর সেই রহস্যময় আকর্ষণের তীব্রতা যা তাকে থমকে দিয়েছে। জাসপার ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তার চোখে আগুনের মতো একটি কামুক দৃষ্টি ঝলসে উঠল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার মুখ থেকে ধীরে ধীরে তার উন্মুক্ত গলার দিকে নামতে থাকলো, প্রতিটি মুহূর্তে তাকে আরও গভীরভাবে গ্রাস করার ইঙ্গিত দিচ্ছে। ফিওনা ভয়ে আর দ্বিধায় কুঁকড়ে গেল। সে জানে সামনে কি আসতে চলেছে, কিন্তু তার মস্তিষ্ক আর শরীর তাকে একযোগে প্রতিহত করতে পারছে না। জাসপার পুরোপুরি শার্ট খুলে ফেললো যখন তাকে সরাসরি দেখলো। তার চেহারায় এক অসীম আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। ফিওনার গলা শুকিয়ে গেল। জাসপার তার দীর্ঘ মসৃণ আঙুল ফিওনার কপালে আলতোভাবে রাখল। সেই আঙুল ধীরে ধীরে নেমে এলো তার নাকের ওপর। ফিওনার ত্বকের প্রতিটি কাঁপনকে নিজের দখলে নিল। তারপর তার আঙুল থামলো ফিওনার নরম ঠোঁটের কিনারায়। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল। সে তার ভাবনার গভীরতম কোণ পর্যন্ত দেখতে চাইছে। তারপর কোনো তাড়াহুড়ো ছাড়াই তার আঙুলটি ঠোঁটের উপর স্লাইড করতে শুরু করলো। প্রতিটি স্পর্শে ফিওনার অচেনা অনুভূতিগুলো আরও জাগিয়ে তুলল। জাসপারের শরীরের প্রতিটি কোষ আগুনে জ্বলে উঠছে। দীর্ঘ 28 বছর ধরে তার শরীরে আটকে থাকা সমস্ত আবেগ, কামনা আর আকাঙ্ক্ষা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। তার স্পন্দন দ্রুত হয়ে উঠেছে, আর প্রতিটি শ্বাস তার উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলছে। টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে তার রক্ত আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তার চোখে এক প্রকার প্রচণ্ড কামনার ঝলক ফুটে উঠেছে, যা নিয়ন্ত্রণহীন হয়ে তাকে ফিওনার দিকে টানছে। জাসপার বুঝতে পারছে না এই অনুভূতি তার জন্য নতুন এক অভিজ্ঞতা, যা এতদিন তার জন্য নিষিদ্ধ ছিল। ফিওনার উপস্থিতি, তার কোমলতা, তার নীরব প্রতিরোধ, সবকিছু জাসপারের ভিতরে জমে থাকা সমস্ত ইচ্ছার বিস্ফোরণ ঘটাচ্ছে। দীর্ঘকাল ধরে জমে থাকা সেই শারীরিক তৃষ্ণা আজ মুক্তি চাইছে, আর তার সমস্ত মনোসংযোগ এখন শুধুই ফিওনার দিকে। গ্লাস হাউসের বাইরে আলভিরা, থাইনিয়াস আর অ্যাথিরিনের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। তাদের তীব্র তর্কের সুর আর অ্যাকুয়ারার চাপা কঞ্চ ফিওনার কানে পৌঁছায়। প্রিন্স সুস্থ হয়ে গেছে, আর এই মুহূর্তে তার কক্ষে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছেন। অ্যাকুয়ারা জোরে জোরে বলল। ফিওনা আতঙ্কে জাসপারকে ঝাঁকাতে শুরু করলো, কাপা গলায় বলল, ওরা চলে এসেছে, ছাড়ো আমায়। জাসপারের চোখে হঠাৎই বোধ হলো, তার মনে হলো এক গভীর ঘুম থেকে জেগে উঠেছে সে।